আজ সেই পরিচিত সকালটার কথা ভাবুন তো। মানে, ঘুম ভাঙল, চোখের সামনে অনেক কাজ জমে আছে, একরাশ দায়িত্ব। কিন্তু মনের ভেতরটা যেন বলছে, না, আজও হয়তো তেমন কিছু হবে না। হুম, গতকালের মতোই হয়তো দিনটা গড়িয়ে যাবে। ঠিক, খানিকটা আলসেমি, খানিকটা কাজ ফেলে রাখার সেই পুরনো অভ্যেস, আর দিনের শেষে ওই একটাই অনুভূতি, আফসোস। ইস, যদি কাজগুলো করে ফেলতাম। এই লড়াইটা মানে নিজের আলস্যের সাথে নিজের কাছে দেওয়া কথার সাথে এই যে একটা টানাপড়েন, এটা তো আমাদের অনেকেরই খুব চেনা, তাই না? একদম। আমরা সবাই বদলাতে চাই, এগোতে চাই, কিন্তু মনে হয় যেন কোথাও একটা অদৃশ্য বাধা। হুম। ঠিক এরকম একটা জায়গাতেই শেলডন হাউয়ের বই হাউ টু বি ডিসিপ্লিনড আমাদের সামনে একটা অন্য ভাবনার দরজা খুলে দেয়। হ্যাঁ, বইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে। বইটা বলছে, ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া বা খুব কঠিন নিয়মের জালে জড়িয়ে ফেলা নয়। আসলে ব্যাপারটা ঠিক উল্টো। এটা বাইরের চাপ থেকে নিজেকে মুক্ত করে ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার একটা পথ। এটা নিজেকে শাস্তি দেওয়া নয়, বরং নিজের যে সেরা সংস্করণটা হতে পারি আমরা, সেই চেষ্টাটা করা। একটা নীরব বিপ্লব বলা যেতে পারে। ঠিক, আজকের আলোচনাটা তাই কোনো কঠিন লেকচার নয়, বরং একটা অনুপ্রেরণার গল্প বলা যেতে পারে। কিভাবে আমরা নিজেদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি, ছোট ছোট পদক্ষেপে কিভাবে বড় স্বপ্ন ছুঁতে পারি, সেই বিষয়েই একটা আলাপ। হুম, চলুন এই ভাবনাটার গভীরে ঢোকা যাক। তাহলে আলোচনার শুরুতেই নিয়মানুবর্তিতার যে ধারণাটা আমাদের মধ্যে আছে, সেটাকে একটু অন্যভাবে দেখি। শেলডন হাউ যেমনটা বলছেন। হ্যাঁ, মানে উনি বলছেন, এটা বাইরের চাপিয়ে দেওয়া কিছু নয়, বরং নিজের ভেতরের ইচ্ছাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার কৌশল। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেরই হাতটা ধরা, এরকম। অনেকটা তাই। আমরা অনেকেই ডিসিপ্লিন শব্দটা শুনলেই ভাবি এটা বোধহয় স্বাধীনতা কেড়ে নেয়, একটা বিধিনিষেধের ব্যাপার। ঠিক, মনে হয় যেন একটা জেলখানা। কিন্তু হাউ দেখাচ্ছেন ঠিক উল্টোটা। এটা আসলে নিজের লক্ষ্য অর্জন করার জন্য নিজেকেই সাহায্য করার একটা প্রক্রিয়া। ধরুন, কেউ ঠিক করল প্রতিদিন সকালে আধ ঘন্টা হাঁটবে। হ্যাঁ, এই হাঁটার উদাহরণটা খুব ভালো। শরীর বা মনের দিক থেকে হয়তো দরকার, কিন্তু ইচ্ছে করছে না একদম। হ্যাঁ, প্রথম কয়েকদিন তো অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ার ইচ্ছেটাই সবচেয়ে বেশি থাকে। বা ধরুন, জোর করে রাস্তায় নামলেও একটা বিরক্তি লাগে, তাই না? একদম। কিন্তু কিছুদিন পর, যখন শরীরটা একটু হালকা লাগে, সারাদিন মেজাজটাও একটু ভালো থাকে। তখন ওই সকালের হাঁটাটা আর বোঝা মনে হয় না। মনে হয়, আরে এটা তো নিজেকে দেওয়া একটা ছোট্ট উপহার, দিনের শুরুতে নিজের একটু যত্ন নেওয়া। ঠিক, এইখানেই শেলডন হাউয়ের মূল কথাটা লুকিয়ে আছে। এই যে ছোট একটা ভালো কাজ, যখন সেটা নিয়মিত করা হয়, মানে অভ্যাসে পরিণত হয়, সেটাই হয়ে ওঠে আসল নিয়মানুবর্তিতা। আর এই ছোট ছোট ভালো অভ্যাসের যোগফলই ধীরে ধীরে জীবনে বড় পরিবর্তন আনে। এখানে একটা গভীর বিষয় হল এই ধারাবাহিকতার শক্তি, মানে কনসিস্টেন্সি। শেলডন হাউয়ের বইতে এই নিয়ে একটা দারুণ উদাহরণ আছে। ও, ওই ছাত্রটির গল্পটা, যার লেখার হাত ভালো কিন্তু ভীষণ আলসে। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিচ্ছু গুছিয়ে লিখতে পারে না, আজ লিখব কাল লিখব করে আর শুরুই করা হয় না। আমার মনে পড়ছে, সে তখন একটা খুব আপাত দৃষ্টিতে খুব ছোট একটা সিদ্ধান্ত নিল, তাই না? কি সিদ্ধান্ত? যে আর কিছু পারুক বা না পারুক, প্রতিদিন অন্তত একটা পুরো বাক্য লিখবে সে। ভাবা যায়, শুধু একটা বাক্য। ঠিক তাই। শুনতে কত সামান্য লাগছে, তাই না? কিন্তু সে এই নিয়মটা আর ভাঙেনি। দিনের পর দিন সে শুধু একটা করে বাক্য লিখে গেছে। আর তার ফলটা হলো অসাধারণ। কয়েকদিন পর দেখা গেল সেই একটা বাক্য জুড়ে জুড়ে একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে, কয়েক সপ্তাহে একটা পাতা, আর কয়েক মাস পর তার হাতে একটা পুরো বইয়ের পাণ্ডুলিপি। একদম। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে লক্ষ্যের বিশালতা দেখে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। বিষয়টা যদি আমরা আমাদের জীবনের সাথে মেলাই, আমরা প্রায়ই তো আমাদের বড় স্বপ্নগুলো দেখে ঘাবড়ে যাই। ভাবি, এত বড় কাজ, এত কঠিন পথ কি করে সম্ভব হবে? হ্যাঁ, মনে হয় যেন পাহাড় ডিঙ্গোতে হবে। কিন্তু ওই ছাত্রের গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, শুরুটা যত ছোটই হোক না কেন, সেটাই আসল। আসল কথা হলো লেগে থাকা, থামলে চলবে না। প্রতিদিন একটু একটু করে এগোনো। এই ভালো অভ্যাসগুলো যদি নিয়মিত করতে পারা যায়, একদিন সত্যি সত্যি দেখা যাবে সাফল্যের বিরাট দরজা খুলে গেছে। তাহলে কি এটা বলা ঠিক হবে যে এই নিয়মানুবর্তিতাই আমাদের স্বপ্ন আর কঠিন বাস্তবের মাঝে একটা সেতুর মতো কাজ করে?
খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, সেতু। আমরা জীবনে যা হতে চাই, ধরুন একজন সফল ডাক্তার বা একজন নিজের পায়ে দাঁড়ানো উদ্যোক্তা কিংবা হয়তো কেবলই একটা শান্ত সুখী জীবন চাই, সেই লক্ষ্যের পথে হাঁটার জন্য এই সেতুটা কিন্তু ভীষণ জরুরি। একদম। স্বপ্ন তো অনেকেই দেখে, আকাশকুসুম কল্পনা করে, কিন্তু কজন সেই স্বপ্নকে সত্যি করার জন্য দরকারি পরিশ্রমটা করে? এখানেই তো ফারাকটা তৈরি হয়। ঠিক। শেলডন হাওয়ের বইটি ঠিক এই জায়গাতেই আমাদের পথ দেখায়, মানে কিভাবে আলস্য ঝেড়ে ফেলে কাজটা শুরু করতে হয়। হ্যাঁ, আর চারপাশের এত যে ডিস্ট্রাকশন, মানে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবার জিনিস, তার ভিড়েও কিভাবে নিজের লক্ষ্যের দিকে চোখটা স্থির রাখতে হয় সেটাও শেখায়। আর আমার মনে হয় বইটির সবচেয়ে জরুরি বার্তাগুলোর একটা হলো নিজের উপর বিশ্বাস তৈরি করা, তাই না? অবশ্যই, যখন আমরা নিজেদের দেওয়া ছোট ছোট কথা রাখতে শিখি, যখন দিনের পর দিন একটা ভালো অভ্যাস ধরে রাখতে পারি, তখন শুধু আমাদের বাইরের লক্ষ্যটাই পূরণ হয় না। তার সাথে সাথে নিজের ক্ষমতার উপর একটা গভীর আস্থা জন্মায়। একদম। এই আস্থাই হলো আসল চালিকা শক্তি। শেলডন হাওয়ের মূল যুক্তিটাই হল নিজের কাছে করা প্রতিটি ছোট প্রতিজ্ঞা রক্ষা করা আসলে আমাদের মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করে। এটা প্রমাণ করে যে আমরা আমাদের কথার দাম রাখি। আর সেটাই আমাদের ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি করে তোলে। ঠিক, মানসিকভাবে প্রস্তুত করে তোলে। এই ছোট পদক্ষেপের প্রভাব নিয়ে আপনি যা বলছিলেন সেটা সত্যিই ভাবার মতো। আচ্ছা, ওই যে প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় বের করার কথা আপনি বলছিলেন, সেটা যদি একটু ভেঙে দেখা যায়, মানে এর প্রভাবটা ঠিক কেমন? হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হলো এর গাণিতিক প্রভাবটা। ভাবুন, প্রতিদিন মাত্র ৩০ মিনিট। হয়তো কারো কাছে এটা ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করার সময়, বা দুটো গান শোনার সময়। হ্যাঁ, কিন্তু এই ৩০ মিনিট যদি কেউ নিয়ম করে প্রতিদিন কোনো একটা নতুন জিনিস শেখার জন্য বা ধরুন কোনো একটা স্কিল প্র্যাকটিস করার জন্য ব্যয় করে, তাহলে বছরে সেটা কত ঘন্টা হয়? আন্দাজ করতে পারেন? প্রতিদিন ৩০ মিনিট মানে সপ্তাহে ৩.৫ ঘন্টা, মাসে প্রায় ১৪-১৫ ঘন্টা, বছরে প্রায় ১৮০ ঘন্টার কাছাকাছি। ওহ, ১৮০ ঘন্টা! এটা তো অনেক সময়। একেবারে ঠিক। ১৮০ ঘন্টা, এটা কিন্তু মোটেও কম সময় নয়। এই পরিমাণ নিবেদিত সময় আর চেষ্টা, মানে ডেডিটেশন, যে কোনো বিষয়ে একজনকে অন্যদের থেকে অনেক এগিয়ে দিতে পারে। এটা কোনো ম্যাজিক নয় তাহলে? না না, কোনো ম্যাজিক বা অলৌকিক ঘটনা নয়। এটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার জাদু। ছোট ছোট প্রচেষ্টার চক্রবৃদ্ধি সুদ পাওয়ার মতো আর কি। এই নিয়মিত ছোট ছোট ইনভেস্টমেন্টটাই লম্বা সময়ে বিশাল পার্থক্য করে দেয়। একদম। কিন্তু বাস্তব জীবনে তো অনেক বাধাও আসে। যেমন ধরুন, আজকের যুগে মনোযোগ ধরে রাখাটাই তো একটা বিরাট চ্যালেঞ্জ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই আকর্ষণ। খুব সত্যি কথা। আমরা হয়তো ভাবি ৫ মিনিটের জন্য একটু ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখব। আর কখন যে ঘন্টা পেরিয়ে যায় টেরই পাই না। ঠিক। আর বইটিতে এই ধরনের সাধারণ বাধাগুলো কি করে পেরোনো যায় সে বিষয়েও বেশ ভালো আলোচনা আছে। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন ব্যক্তি ঠিক করলেন তিনি দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের বেশি, ধরা যাক আধ ঘন্টার বেশি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। আচ্ছা, এটা তো বেশ কঠিন সিদ্ধান্ত আজকালকার দিনে। বটেই তো। প্রথম তার জন্য এটা খুবই কঠিন ছিল। বারবার ফোন হাতে নেওয়ার ইচ্ছে হতো, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন। এবং তার ফলাফল কি হলো? তিনি কি পারলেন এটা করতে? কিছুদিন পর তিনি নিজেই অবাক হয়ে গেলেন। তিনি আবিষ্কার করলেন যে তার হাতে এখন বই পড়ার জন্য বা ধরুন পরিবারের সঙ্গে ভালো করে কথা বলার জন্য, এমনকি তার পুরনো কোনো শখের পিছনে দেওয়ার জন্য। হ্যাঁ, আগের চেয়ে অনেক বেশি সময় থাকছে। এই যে একটা ছোট্ট নিয়ম মেনে চলা, একটা ক্ষেত্রে সামান্য একটু সংযম আনা, সেটাই তার জীবনে একটা বড় পজিটিভ পরিবর্তন নিয়ে এলো। তার মনোযোগ বাড়ল, কাজের মান ভালো হলো। ঠিক। তাহলে কি নিয়ম মেনে চলার মানে জীবনের আনন্দগুলো সব বাদ দিয়ে দেওয়া? অনেকেই তো ভাবেন ডিসিপ্লিন মানেই জীবনটা কেমন যেন নীরস, একঘেয়ে হয়ে যাবে। এটা একটা খুব জরুরি প্রশ্ন। ডিসিপ্লিন কি সত্যিই আনন্দ কেড়ে নেয়? শেলডন হাউ কিন্তু বলছেন একেবারেই না, বরং উল্টোটাই সত্যি। উল্টোটা কিভাবে? দেখুন, আমরা অনেক সময় তাৎক্ষণিক আনন্দের লোভে পড়ে যাই, তাই না? আর সেই চক্করে দীর্ঘমেয়াদী যে ভালো থাকা বা বড় প্রাপ্তির সুযোগগুলো, সেগুলো হারিয়ে ফেলি। ঠিক। যেমন ধরুন, রাত জেগে সিনেমা দেখে পরের দিন কাজে মনোযোগ না দিতে পারা। একদম। নিয়মানুবর্তিতা আমাদের সেই তাৎক্ষণিক প্রলোভনগুলো থেকে বাঁচায়। এর মাধ্যমে আমরা আসলে সেই সব জিনিসের জন্য জীবনে জায়গা তৈরি করি যা আমরা মনে প্রাণে চাই। যেমন?
যেমন ভালো স্বাস্থ্য, গভীর সম্পর্ক, নতুন কিছু শেখা বা কোনো সৃষ্টিশীল কাজে দক্ষতা লাভ করা। ডিসিপ্লিন আসলে অপ্রয়োজনীয় আবর্জনাগুলো সরিয়ে আমাদের আসল লক্ষ্যের দিকে ফোকাস করতে সাহায্য করে। এটা আসলে বেছে নেওয়ার ক্ষমতা, কি করব আর কি করব না। ঠিক, ইটস অ্যাবাউট কনশিয়াস চয়েস। এর মানে দাঁড়াচ্ছে নিয়মানুবর্তিতা কেবল কাজ শেষ করা বা লক্ষ্য পূরণের উপায় নয়, এটা আত্মবিশ্বাস গড়ে তোলারও একটা অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া। নিঃসন্দেহে শেলডন হাউয়ের ভাবনাটাকে যদি আরও গভীরে গিয়ে দেখি, তিনি বলতে চাইছেন নিয়মানুবর্তিতা আসলে নিজের জীবনের রাশ নিজের হাতে নেওয়ার ক্ষমতা। মানে নিজের জীবনে ড্রাইভিং সিটে বসা। একদম। যখন একজন ব্যক্তি নিজের সাথে করা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো দিনের পর দিন রক্ষা করে চলে, তখন সে শুধু বাইরের লক্ষ্যগুলোই অর্জন করে না, তার ভেতরে নিজের ওপর এক ইস্পাত কঠিন বিশ্বাস জন্মায়। সে বুঝতে পারে সে যা ঠিক করে তা সে করতে পারে। There's a sense of agency। এক্স্যাক্টলি, সে বুঝতে পারে আমি পারি। আর এই আত্মবিশ্বাসটাই হয়তো মানুষকে কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলা সাহস যোগায়। যখন চারপাশ থেকে কোনো সাপোর্ট আসছে না বা যখন বারবার ব্যর্থতা আসছে, তখন এই ভেতরের বিশ্বাসটাই সম্বল হয়ে দাঁড়ায়, তাই না? একদম তাই। এই আত্মবিশ্বাসটাই একজনকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তোলে, কারণ তার নিজের ক্ষমতার উপর ভরসা থাকে। সে বাইরের লোকের প্রশংসা বা স্বীকৃতির উপর অতটা নির্ভরশীল থাকে না। তার মোটিভেশনটা ভেতর থেকে আসে। হ্যাঁ, প্রেরণাটা আসে ভেতর থেকে। কঠিন সময়ে এই বিশ্বাসটাই তাকে পথ দেখায়, নতুন করে শুরু করার শক্তি দেয়। সে জানে চেষ্টা করলে সে পারবেই। তাহলে এই যে নিয়মানুবর্তী হওয়ার চেষ্টা, এর মূল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? মানে কেন করব আমি এটা? অন্যদের চোখে ভালো হওয়ার জন্য, নাকি সমাজের দেওয়া সাফল্যের মাপকাঠিতে পাশ করার জন্য? এই বিষয়টা শেলডন হাউ খুব জোর দিয়ে বলেছেন। নিয়মানুবর্তিতা হওয়া উচিত সম্পূর্ণভাবে নিজের জন্য, নিজের জীবনের গভীরতর অর্থ খুঁজে পাওয়ার জন্য, নিজের ভেতরের যে অপার সম্ভাবনা আছে সেটাকে বিকশিত করার জন্য। অন্যদের দেখানোর জন্য নয়। একেবারেই নয়। যদি আমরা শুধু অন্যদের খুশি করতে বা সমাজে সফল হিসেবে পরিচিত হতে নিয়ম মেনে চলি, তাহলে সেই মোটিভেশনটা খুব বেশি দিন টেকে না, কারণ তার উৎসটা বাইরে, ভেতরে নয়। ঠিক, ভেতরের তাগিদ না থাকলে একটু ধাক্কা লাগলেই সেই নিয়ম ভেঙে পড়ে। একদম। আর এই পুরো যাত্রাপথে নিজের ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করাটাও নিশ্চয়ই খুব জরুরি। মানে নিজেকে একটু বাহবা দেওয়া। অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। প্রতিদিনের ছোট ছোট জয় হতে পারে সেটা ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, ব্যায়ামটা বাদ না দেওয়া, দিনের কাজের লিস্টটা শেষ করা, বা হয়তো কাউকে একটা মন খুলে ধন্যবাদ জানানো। এই অর্জনগুলোকে নিজের কাছে স্বীকার করা দরকার। এগুলোই আমাদের মানসিক ফুয়েল, তাই তো? একদম। এই ছোট ছোট উদযাপনগুলোই আমাদের এগিয়ে চলার প্রেরণা দেয় এবং ধীরে ধীরে আমাদের মধ্যে একটা গভীর সন্তুষ্টি আর আনন্দের বোধ তৈরি করে। বড় সাফল্যের অপেক্ষা না করে প্রতিদিনের এই ছোট প্রাপ্তিগুলোই জীবনকে সুন্দর করে তোলে। তাহলে পুরো আলোচনাটা থেকে যে বিষয়টা একেবারে স্পষ্ট হচ্ছে, তা হলো শুরুটা ছোট হোক, কিন্তু সেটা নিয়মিত হোক। কনসিস্টেন্সি ইজ দ্য কি। হ্যাঁ, এই ছোট ছোট পদক্ষেপ, এই ধারাবাহিকতাই আমাদের স্বপ্নের দিকে এক পা করে এগিয়ে নিয়ে যায় আমাদের আত্মবিশ্বাসকে পোক্ত করে এবং শেষ পর্যন্ত আমাদের নিজেদের একটা উন্নততর সংস্করণে রূপান্তরিত হতে সাহায্য করে। সবশেষে যা বলার তা হলো, এই পুরো প্রক্রিয়াটাই আসলে নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা অনুশীলন, একটা প্র্যাকটিস। আর এই নিয়ন্ত্রণই শেষ পর্যন্ত আমাদের জীবনে প্রকৃত স্বাধীনতা এনে দেয়। যে স্বাধীনতা আমাদের বলে আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের আছে, আমরা যা করতে চাই তা করার পথ আমরা নিজেরাই তৈরি করতে পারি। আজকের এই আলোচনা শেষে কোনো সরাসরি প্রশ্ন নয়, বরং একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। যদি আজ থেকে শুধু যে কোনো একটা ছোট ভালো অভ্যাস জীবনে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এমন একটা অভ্যাস যা নিজের কোনো একটা স্বপ্নের দিকে অন্তত এক কদম এগিয়ে নিয়ে যাবে, তাহলে সেটা কি হতে পারে? ভাবার মতো বিষয়। সেটা হতে পারে রোজ নিয়ম করে মাত্র 1 পৃষ্ঠা বই পড়া, বা দিনের শুরুতে 5 মিনিট চুপ করে বসে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেয়া। অথবা দিনের কাজের শেষে শুধু একটা জিনিসের জন্য মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করা। খুব ছোট কিছু। এই ছোট্ট অঙ্গীকারটাই হতে পারে আপনার বা আমার পরিবর্তনের শুরু।
কারণ শেলডন হাউ যেমনটা দেখিয়েছেন, নিয়মানুবর্তিতা আসলে কোনো ভারী বোঝা নয়, এটা হলো নিজের ভেতরের ঘুমন্ত শক্তিটাকে জাগিয়ে তোলার চাবিকাঠি। নিজের প্রতি রাখা প্রতিটা ছোট প্রতিজ্ঞা, প্রতিটা সংযম। ভবিষ্যতের বড় সাফল্যের এক একটা ইট। আর এই কঠিন কিন্তু সুন্দর পথ চলার সবচেয়ে বড় পুরস্কার, সেটা কিন্তু বাইরের কোনো প্রাপ্তি নয়। সেটা হলো নিজের ওপর অর্জন করা অগাধ অটুট বিশ্বাস। একদম সেই বিশ্বাসটাই আসুন। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।